সবাইকে বিজয়ের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি ভাইস মেরিনার লাইভ স্টুডিওতে। মাসব্যাপী আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণ অনুষ্ঠান, ৭১-এর স্মৃতি অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন এই জনপদেরই সন্তান, বীর মুক্তিযোদ্ধা এস.এম. কামাল উদ্দিন। উনি কক্সবাজারের সন্তান, ৭১-এর মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশমাতৃকার টানে। আপনারা নিশ্চয়ই জানেন ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সমগ্র বাঙালি জাতির সমন্বিত প্রয়াস। প্রত্যক্ষ পরোক্ষভাবে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনার জন্য, একটি স্বতন্ত্র ভৌগোলিক অবস্থানের জন্য। জনাব এস.এম. কামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভাইস মেরিনার লাইভ স্টুডিওতে। আপনি কি একটু আমাদেরকে বলবেন ৭১-এ আপনার ভূমিকা কি ছিল? আমরা জানি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন। আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি আমাদের কাছে একটু বলবো আপনার কিছু স্মৃতি বিজড়িত কিছু কথা এবং কিছু আপনার বিভিন্ন যুদ্ধকালীন অবস্থায় আপনার অবস্থানটা কি ছিল, আপনার রণকৌশল এবং প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো যদি আপনাদেরকে বলেন। আমি এখন জানতে চাই আপনার কাছ থেকে ৭১-এর ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু যখন সেই ঐতিহাসিক ভাষণ দিলেন এবং পরবর্তীতে ২৫শে মার্চ ঢাকা শহর পাক হানাদার বাহিনীরা ক্র্যাকডাউন করলো, এর পরবর্তীতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আপনার অবস্থান এবং আপনার পারিবারিক অবস্থান, আপনার ব্যক্তিগত অবস্থান, তখন আপনি কি করতেন এবং কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যদি আপনি আমাদেরকে একটু বলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি ১৯৭১ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডোলাজারা ইউনিয়নে আমার বসত বাড়ি। সেই সময় আমি একজন ছাত্রলীগের কর্মকর্তা ছিলাম। ৭১-এর ঐতিহাসিক ৭ই মার্চের পূর্বে আমি ৭০-এর নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনাসামনি দেখেছি এবং তার সান্নিধ্য লাভ করেছিলাম। সেই থেকে আমি ছাত্রলীগের পতাকা তলে থেকে ছাত্রলীগের কর্মকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী হিসাবে কাজ করেছিলাম। ৭০-এর নির্বাচনের পর যখন তৎকালীন হানাদার বাহিনী, পাকিস্তান সরকার যখন বঙ্গবন্ধুকে তার ক্ষমতা, জনগণের ক্ষমতা ফিরিয়ে না দিয়ে এদেশের মানুষের উপর যখন অত্যাচার নিপীড়ন শুরু করে, আমি একজন সেদিন ছাত্রলীগের কর্মী হিসাবে তার প্রতিবাদে আমরা চকরিয়া উপজেলা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। এটা কি মার্চ মাসে এসে বঙ্গবন্ধু যখন ঐতিহাসিক ৭ই মার্চে ভাষণ দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমরা তখন সেই দিন থেকেই এই দেশকে স্বাধীন করার জন্য, এদেশের লাল সবুজ পতাকা ছিনিয়ে আনার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং চকরিয়া থানা থেকে আমরা ১২টি রাইফেল আমরা নিয়েছিলাম। এটা মার্চের শেষের দিকে, ২৬শে মার্চের শেষের দিকে। তখন আমরা যখন ২৬শে মার্চের পরে অসহযোগ আন্দোলনের মধ্যে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে নিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন পাকিস্তানে সেই হানাদার বাহিনীর দূষর সেই জুলফিকার আলী সাহেবের সাথে যখন এবং ইয়াহিয়ার সাথে যখন বঙ্গবন্ধুর আলোচনা ভেঙে গেল, তখন আমরা সেদিন থেকে আমরা চিন্তা করেছিলাম আর এদের সাথে আর কোনো আপোষ নয়, এদের সাথে আলোচনা নয়, আমরা স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সংগ্রামে ধাবিত হই এবং প্রস্তুতি গ্রহণ করি। তারপরে
26 মার্চ 27 মার্চ সে পরে আমরা আস্তে আস্তে জনগণকে উদ্বুদ্ধ করে ট্রেনিং দেওয়া শুরু করি এবং আমাদের ডোলাজারা হাই স্কুলের মাঠে আমরা কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ছিল, তাদেরকে নিয়ে আমরা সাধারণ মানুষ এবং ছাত্র জনতাকে ট্রেনিং দেওয়া শুরু করি। আমি ছাত্র অবস্থায় আমি আনসার ট্রেনিং দিয়েছিলাম। তখন আপনার বয়সটা কিরকম ছিল? তখন সেই সময় আমার বয়স ছিল 18 থেকে 19 বছর। 20 বছরের কোটায় আমি সবেমাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। সেই অবস্থায় যখন চট্টগ্রাম কালুঘাট প্রতিরোধ যুদ্ধ যখন পতন হলো মেজর রফিকের নেতৃত্বে, তখন আমরা সেদিন মনে করেছিলাম যে আমাদের বোধহয় আর তাদের সাথে হবে না, চূড়ান্ত লড়াই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের হাতে তখন রাইফেল ছিল। আমরা চকরিয়া ঢালার বর্তমানে যেখানে আর্মি ক্যাম্প আছে, আর আর্মি ক্যাম্পের একটু আর দক্ষিণ দিকে সে পাহাড়ের দুই পাশে আমাদের যা অবসরপ্রাপ্ত আর্মির সদস্যরা ছিল, আমি নিজে তাদের সাথে আমরা সেখানে বুঝ নিয়েছি। একটু আপনারা যে সংগঠিত হলেন, কি পরিমাণ আপনাদের জনবল ছিল? জনবল আমাদের যথেষ্ট জনবল ছিল। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো প্রতিরোধ আমরা মোকাবিলা করার যে অস্ত্রগুলো আমাদের হাতে ছিল ওগুলা চকরিয়া থানা থেকে থানা থেকে নেওয়া। তারপরে আমি সংক্ষেপেই আপনাদেরকে বলছি যে আমরা তখন রাইফেল নিয়ে যখন আমরা অ্যাম্বুশ গ্রহণ করি, তখন জানতে পারলাম পাঞ্জাবি পটিয়া ক্রস করতেছে। তখন আমাদের মুরব্বীরা আমাদেরকে, তখন আমাদের ডোলাজারা ইউনিয়নের একজন সংগ্রামী সভাপতি আওয়ামী লীগের মফজল আহমদ সওদাগর, উনি আমাদেরকে ইনফরমেশন দিল, তোমরা এই 4-5-6 জনে মিলে প্রতিরোধ করা সম্ভব নয়। ঘোড়া বহর আসতেছে, সেনাবাহিনীর ট্রাকে ট্রাকে সেনাবাহিনী আসতেছে। এটা মনে হয় মে মাসের দিকে, মার্চের শেষে তখন আমরা সেখান থেকে অ্যাম্বুশ আমরা উগ্র করে চলে আসলাম। তখন প্রায় 27-28-29 তারিখের দিকে পাঞ্জাবি যখন লোহাগাড়া আসলো। এটা কি মার্চ নাকি এপ্রিলের দিকে? না, এপ্রিলের প্রথম সপ্তাহে। তখন আমরা ওখানে একটা ব্যারিকেড দিয়েছিলাম। দোলাজারা স্টেশনে একটা ইয়ে আছে, ব্রিজ আছে, এই ব্রিজের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে রাখছিলাম। ঠিক প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ক্যাপ্টেন ফরহাদ আসতো একটা লাল জিপ নিয়ে, উনি এখানে কক্সবাজার এসে অর্গানাইজ করতো। ভোর সকালে আবার চলে যেতেন সেটা। আপনাদের সাথে কিছুটা আর্মিও যুক্ত ছিল, সংযুক্ত ছিল, অবসরপ্রাপ্ত আর্মি ছিল, যুক্ত ছিল। তখন হঠাৎ করে একদিন খবর আসলো যে পাঞ্জাবিরা অতি সত্বর কক্সবাজার ঢুকে যাবে। আমরা তখন আমরা এপ্রিলের বোধহয় প্রায় 13-14 তারিখের দিকে হবে। তখন আমরা রাইফেল নিয়ে স্টেশন থেকে আস্তে আস্তে ব্যারিকেড থেকে আমরা সরে কিছু দূর পাহাড়ের দিকে গেলাম। পাহাড়ের দিকে 2 দিন 1 দিন থাকার পরে তখনকার সেখানকার যে মুসলিম লীগেরা ছিল, তারা হিন্দু ঘর বাড়ি সবগুলি জ্বালিয়ে দেওয়া শুরু করলো, তাদের ঘরের বাড়ি লুট করা শুরু করলো। আমরা রাত্রে এই রাইফেলগুলি নিয়ে পাহাড়া দিয়ে শুরু করলো। মাইনরিটি ছিল, তাদের গনিমতের মাল বইলে তাদের মালপত্র সবগুলি কালেকশন করা শুরু করলো। তখন আমরা রাত্রে পাহারা দিয়ে কিছুটা রক্ষা করছিলাম। যখন পাঞ্জাবি যখন আমিরাবাদ অতিক্রম করা শুরু করলো, আমাদেরকে পরামর্শ দিল, আপনারা সবাই আর এখানে অপেক্ষা করবেন না, আপনারা আত্মগোপন করুন সবাই, যার যার অস্ত্র আনেন। যেহেতু আপনাদের জনবল অস্ত্র ছিল না, তাই তারপরে আমরা পাহাড়ে চলে গেলাম।
পাঞ্জাবি আস্তে আস্তে চকরিয়ে আসলো। আসার পরে আমরা রাইফেলগুলি নিয়ে, মেজর জামান নামে একজন লোক ছিল, মেজর জামান ওই মাতামুরি ব্রিজের উত্তর পাশে পূর্ব পাশে একটা একতলা বিল্ডিং করে থাকতো। ওই পাঞ্জাবি ব্যক্তিটা জামান সমস্ত পাঞ্জাবিদের যেখানে যেখানে নিতে হয় তিনি সব জায়গায় দেখিয়ে দিচ্ছে কোথায় আওয়ামী লীগের বাড়িঘর আছে। যেমন উনি কি নন বেঙ্গলি ছিলেন নাকি? না না, পাকিস্তানি ছিল। পাকিস্তানি। তো উনি সেইভাবে যখন অত্যাচার শুরু করলো, ইন দি মিন টাইম আমাদের কক্সবাজার জেলার সমস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই বার্মা চলে গেল। আমরা তখন কয়েকদিন পরে, প্রায় এক সপ্তাহ পরে, এপ্রিলের 26 কি 27 তারিখের দিকে আমি অস্ত্রগুলি রেখে আমরা তখন একটা নৌকা নিয়ে মজবুত সরকারের নেতৃত্বে আমরা সবাই রসদপত্র খালের মধ্যে, নদীর মধ্যে চলে গেছিলাম। তখন প্যারা ছিল, প্রজেক্ট ছিল না। তখন সেখানে আমি অস্ত্রগুলি রেখে আমি চলে আসলাম মাতামুহুরী নদীর শেষ প্রান্তে। মাতামুহুরীর উপর দিকে। মাতামুহুরী এদিকে শেষ, এদিকে বয়ের বঙ্গলের সামনের দিকে। তারপরে আমি সেখান থেকে চলে এসে আমি আমাদের ডোলাজারা ইউনিয়নের কিছু লোক চিংড়ি মাছ সাপ্লাই করতো চট্টগ্রামে। তাদের সাথে মাছের ব্যবসার সাথে আমিও ব্যবসায়ী হিসাবে যে কোনো রকম ছিলেন গিয়ে আমি ফটিকছড়ি হয়ে আমি ইন্ডিয়া চলে গেলাম এলোনা। সেখানে যাওয়ার সময় পটিয়ার কলেজের ইন্ডিয়া চলে যাওয়ার জন্য, ইন্ডিয়া চলে যাওয়ার ট্রেনিং নেওয়ার জন্য যাওয়ার সময় পটিয়া কলেজের ডেমনস্ট্রেটর সৈয়দ সাহেবকে পাইছিলেন। আরো কিছু পটিয়ার এটা কি বলে আরেকজন লোক ছিল, এক্স আর্মি সুবেদার, তিনি পরে হুলাইনের চেয়ারম্যান হয়েছিলেন, আমি নামটা ভুলে গেছি, ওনারা সহ, এবং পটিয়ার একজন মাহবুব এখনো বেঁচে আছেন, মাহবুব সাহেব সহ আমরা ইন্ডিয়া গেলাম। বৈষ্ণবপুর পার হয়ে আপনারা চলে গেলেন ফটিকছড়ি হয়ে আমরা তখন ইন্ডিয়া ফেনিখাল পার হয়ে যখন বৈষ্ণবপুর একটা ক্যাম্প আছে, সেখানে আমাদেরকে অভ্যর্থনা জানালো। সেখানে আমাদের চিটাগাংয়ের কিছু লোক ছিল এবং সেখান থেকে আমাকে রাত্রে 12টা-1টার দিকে একটা গাড়িতে করে আমরা 10-12 জন একটা গ্রুপকে নিয়ে আমাদেরকে 1 নম্বর সেক্টরের 49 নম্বর সেক্টর নিয়ে গেল ইয়ত করতে। 1 নম্বর সেন্টারের দায়িত্ব তখন প্রথমে ছিল, সর্বপ্রথম ছিল জিয়া রহমান সাহেব, পরে রফিক সাহেব দায়িত্বে ছিলেন। সেখানে আমাদের এক্স এমপি ডাক্তার ফয়েজ সাতকানিয়ার, আমাদের এক্স এমপি বোয়ালখালীর ডাক্তার মান্নান, আমাদের এক্স এমএনএ আমাদের আবু সালেহ সাহেব, ওদের সাথে আমার সাথে দেখা হলো। ওরা বলতে যে তুমি তো ছোট মানুষ আসছো, এক কাজ করো, তুমি 1 সপ্তাহ এখানে রেস্ট করো, তো তোমাকে আবার চলে যেতে হবে। তোমাকে আমরা সামান্য গেরিলা ট্রেনিং দেবো, একটা রিভলভার দেবো, একটা গ্রেনেড দেবো, এগুলি নিয়ে তুমি যে কোনো প্রকারে আস্তে 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 চলে যাবা। তুমি কিছু অর্গানাইজ করে কিছু ছাত্র নিয়ে আসো। তখন আমি 1 সপ্তাহ থাকলাম না, 3 দিন পরে আমি আবার ব্যাক করলাম। অনেক কষ্ট করে আমি ব্যাক করে আসতেই আমি হাটাজারি দিকে ঢুকলাম, সরি খিরাম দিয়া আবার ইয়াতে ফটিকছড়ি ঢুকলাম, কোদালিয়া চা বাগান হয়ে আমি তখন চলে আস্তে আস্তে ইয়াতে আসলাম রোসাঙ্গির হাই স্কুলের মাঠে। তখন আমাদের আরো কিছু সংগ্রামী ভাইয়েরা জড়িত হয়েছে, তাদেরকে আমি অনুপ্রাণিত করলাম। তখন আমি আস্তে আস্তে চিটাগাং শহরে আসলাম। চিটাগাং শহরের রিয়াজউদ্দিন বাজার, বশির সাহেব নামে যে সকরিয়া ডোলাজারার যে সমস্ত মাছগুলি নিয়ে যেত, চিংড়ি মাছ, উনি এজেন্ট হিসাবে সেখানে কাজ করতো, ওনাকে মাছগুলি দিত। সেখানে তার একজন কেরানি ছিল, সেই কেরানির সাথে আমি দেখা করলাম।
বললাম যে আমি যদি এলাকায় গিয়ে কিছু লোক পাঠাই, তুমি এখানে রাখতে পারো কিনা। তারপর অফিসটা দোতলা, সেমি পাকা, উপরে বিল্ডিং, নিচে অফিস, দোতলায় তারা থাকে। তো আমি বললাম যে আমি কিছু ছাত্র এবং যুবক যদি অর্গানাইজ করে পাঠাই, তুমি রাখতে পারবে? তুমি আমাকে বললো যে হ্যাঁ পারবো। তখন মেয়ের প্রথম সপ্তাহে দিতে হয়ে গেছে, মেয়ের বোধহয় 10-11 তারিখ করে, 10-11 তারিখ হবে। তখন পাঞ্জাবিরা এখানে হুরুস্তুর তাদের বিচরণ শুরু করলো এবং আমাকে তখন আইডি কার্ড শুরু, ডান্ডি কার্ড শুরু হলো। বিভিন্ন দোকানের মধ্যে তখন ডান্ডি কার্ডের কিছু কার্ড পাওয়া যেত। তখন স্টুডিও ছিল না, আমতে রোডের কাছা কাছা কিছু কালো কাপড় ঢাকে দিয়ে কতগুলি ক্যামেরা থাকতো। আমি আমার কিছু যুবক, কিছু স্কুলের আমাদের বন্ধু, আমাদের ডোলাজলা স্কুলের তখনকার দপ্তরি আমাদের রমজান আলী, যিনি এখন বর্তমানে জেলা কমান্ডার ছিল, এখন নাই, কারণ তাদের কমিটি নাই, এখন মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেই রমজান আলীকে সহ এই রামও এসে, আমরা সন্ধ্যাবেলা এসে রামও এসে ফটো উঠালাম। উঠাইয়া রাত হয়ে গেছে, আমরা আর যেতে পারি নাই। আবতার নামে ডোলাজারা স্কুলের একজন রামর ছাত্র ছিল, ওই উনার বাড়িতে আমরা রাত্রে থাকলাম। খুব ভোরে উঠে আমরা কালুঘাটের যে বাসগুলি ছিল তখন বাসগুলি নিয়ে ডোলাজারা নামলাম। নামে সবাইকে এখন এই ফটো দিয়ে এখন আইডি কার্ডের মধ্যে এখন দস্তখত করতে হবে, চেয়ারম্যান মেম্বার দস্তখত করতে হবে, না হয় স্কুলের হেডমাস্টার করতে হবে। তখনকার আহমদ হোসেন নামে ডোলাজারা হাই স্কুলের হেডমাস্টার ছিল, ওনার দস্তক এবং সিটটা আমার কাছে ছিল না। রমজান আলীকে কনভিন্স করে স্কুলের থেকে হেডমাস্টারের সিটটা নিয়ে এগুলি মেয়েরা ফটো লাগাইয়া আমরা, আমি একদিন সরি আমি ইন্ডিয়া থেকে এসে এখানে অর্গানাইজ করতে গিয়ে রাত্রে যখন বাড়িতে ঢুকলাম, ফজরের নামাজের সময় আমি আমার ঘরের দোতলা ছিল, দোতলা দুটার সময় পাশে মৌলানা বদরুজ্জা নামে একজন লোক মৌলানা ছিল, উনি নামাজে যাওয়ার সময় আমাকে দোতলায় উঠতে দেখছে। তখন আগেরটা পরে হয়ে যাচ্ছে কথাবার্তা, তখন আমাকে দেখে ফেলছে, এটা আমি বুঝতে পারি না। আমি যাই ওখানে শুয়ে রইলাম আমার দোতলার উপরে, আমার লেখাপড়ার টেবিল টুবিল আছে ওখানে। ঠিক 10টা-11টা বাজতে হঠাৎ করে আমার ঘর ঘেরাও করে পিস কমিটির লোকেরা, আচ্ছা রাজাকার পিস কমিটির লোক সবাই এসে আমার ঘর ঘেরাও করে। আমার ঘরের সামনে আমাদের গরুর থাকার জায়গা ছিল, গোয়ালঘর ছিল, সেখানে এসে আমাকে খুঁজতেছে, গোয়ালঘর খুঁজতেছে, চারিদিকে খুঁজতেছে। তখন আমার মাও বৃদ্ধ, তখন আমার ভাবও বৃদ্ধ, খুবই বৃদ্ধ। আমার বাবা মা প্রায় 90 বছর 100 বছর কাছাকাছি অবস্থায় মারা গেছে। সহজত তো আজকে মাস 2 মাস ধরে কোথায় চলে গেছে আমরা খবর জানি না। এখন উনি কোথায় আছে আমাদের এই জানাও নাই। আপনারা আসছেন কেন আমাকে বুঝতে পারতেছেন, কথা না, উনি দোতলায় আছে। তখন আমি চিন্তা করলাম যে আমার মা বাবাকে কষ্ট দিয়ে লাভ নাই, আল্লাহর উপর ভরসা করে আমি নামলাম। আমি বলছি যে আপনারা আমাকে কি জন্য করতেছেন? এই তো পাওয়া গেছে খুশি উপরে ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে, সবার হাতে বন্দুক। সেটা মুসলিম লীগের নেতা, সব নেতার হাতে বন্দুক। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ঠান্ডানিয়া ছিল, ঠান্ডানিয়া সহ সবাই আসছে, মুসলিম লীগের সব নেতারা আসছে। তারপরে আমার গরুর গোয়ালঘরে গিয়া গরুর গলা থেকে রশিদটা খুলিয়া আমাকে বেঁধে আমাকে ইউনিয়ন পরিষদ, তখন ইউনিয়ন পরিষদের ডোলাজারা এবং পোড়াহালি এক ইউনিয়ন ছিল, ডোলাজারা ইউনিয়ন ছিল, ওই ইউনিয়নে তখন অফিস করতো পোড়াহালি ঠান্ডা চেয়ারম্যান, ইয়ার মধ্যে পোড়াহালি স্টেশনের মধ্যে রাস্তার পশ্চিম বলে আমাকে ওখানে এসে বন্ধ করে। তখন এই খবর আমার বাড়িতে, আমি ছাত্র জবানায় ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, ডোলাজারা হাসপাতালের
মালুমঘাট হাসপাতালের ডক্টর অলসেন, কেসেম, এগুলির সাথে আমার পরিচয় ছিল। অলসেন তখন ইনচার্জে ছিল মালুমঘাট হাসপাতালে। মুবিনুল হক চৌধুরী ছিল দুবাসী তাদের ওখানকার সমন্বয়ক ছিলেন, তিনি কোঅর্ডিনেটর ছিলেন। মুবিন আমার সাদা সম্পর্ক, ওনাকে যখন আমার বাবা এবং বড় ভাই যে খবর করলো, উনি তখন ডক্টর অলসেন অ্যাক্সিডেন্টে তখন হাত ভাঙা ছিল, উনি গলার মধ্যে এইভাবে ব্যান্ডেজ করা ছিল। এই অবস্থায় উনি গাড়ি নিয়ে কোটালে চলে আসে। আশা বললো যে ও তো ছাত্র মানুষ, আমাদের সাথে খেলাধুলা করতো, ওর তো এমন কোনো অপরাধ করে না, আপনারা ওকে ধরে পাঞ্জাবিকে দিয়ে দিবেন, ঠিক আছে ওনার রিস্ক আমি নিব। এই কথা বলে আমাকে ফ্রি করলার পরে আমাকে কন্ডিশন দিল প্রতিদিন থানায় গিয়ে হাজিরা দিতে হবে। আমি প্রতিদিন হাজিরা দিতে থানায় যেতাম। একদিন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে এখান থেকে পালাতেই হবে। তখন আমি থানাতে একটা দরখাস্ত করলাম, আমি সেটা করতে যাবো, আমাকে এক সপ্তাহ জন্য ছুটি দিতে বলে দরখাস্ত করে, তারপরে এদেরকে নিয়ে ফটো টটো এগুলো উঠাই যায়, দুইজন করে ওখানে ইয়ার মধ্যে পাঠাইলাম রিয়াজিন বাজার। ওই ম্যানেজারের নাম ছিল করিম। করিমকে আমি 500 টাকা দিয়েছিলাম তৎকালীন আমলের। তারপরে সেই তাদেরকে এখানে খাওয়া দাওয়া যা কিছু লাগে সব করলো, এবং তাদেরকে একজন দুজন যাতে 12-17 জন যখন হলো, আমি একদিন সকালে ফজরের নামাজ পড়ে বাস উঠে চলে গেলাম সেটা আনজাইয়া তাদেরকে ওখানে রাখে। তখন দ্বীপ দিবে না, এই উজালা সিনেমা হলে একটা বই চলতেছে। আমি চিন্তা করলাম যে এদের একটু উৎসাহ যোগার জন্য দ্বীপ দিবে না, বইটা দেখলে তাদের মধ্যে আরো একটু প্রেরণা যোগ আসবে। তো এই দেশকে আমাকে স্বাধীন করতেই হবে, হয় আমাকে প্রাণ দিতে হবে, মরতে হবে, নয় দেশকে স্বাধীন করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমি শেষ পর্যন্ত তাদেরকে জলা সিনেমা হলে পাঠিয়ে আমি ফটিকছড়ি চলে গেলাম, হাটাদারি চলে গেলাম। হাটাদারি যাইয়া ওখানকার যাওয়ার একটা রাস্তা আছে, ওখানকার একটা আমাদের রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য একদম গোপন রাস্তা, সেখানে দুজন সাকমা আছে আমাদেরকে পথ দেখে দেওয়ার জন্য। আমরা তখন সাতকানিয়া, পটিয়া, আমরা ডোলাজারার যে কজন কোটাহালি, ডোলাজারা, চকরিয়া, এগুলি মিলিয়ে আমরা প্রায় 60-70 জন মানুষ আছি। পার হেড একজন থেকে 50 টাকা, তখনকার আমলে 50 টাকা করে ওই গাইডদেরকে দিতে হবে না। দিলাম। আমি যাওয়ার আগে ওদেরকে সিনেমা সন্ধ্যাবেলা আমি গাড়ি টাড়ি সব গাড়িটা ঠিক করে আসা, সন্ধ্যার সময় আসা জল কাঁচা কিনলাম, সিরিয়া কিনলাম। তখনকার ওই খেজুর গুড় এগুলি তখনকার অবস্থা ছিল। আমি সেইগুলি নিয়ে প্রস্তুতি নিয়ে তারপরে বেবি ট্যাক্সি, একটা বেবি ট্যাক্সি 50 টাকা দিলে আমাদের ইয়ার মধ্যে হাটাদারি পৌঁছা দিতে। তখন আমি বেবি ট্যাক্সি নিয়ে যাত্রা শুরু করলাম। শেষ পর্যন্ত সবাইকে নিয়ে ওখানে পৌঁছাইয়া ওখানে যিনি আমাদেরকে রিসিভ করবেন তিনি শৈল মাছ, টাকি মাছ, সবাই গেলেন। তারপর আপনারা ওখানে অন্যান্য লোকেরও সাতকানিয়া, পটিয়া সবাই না না গেলাম না, তখন সেখান থেকে রাত্রে রওনা দিলাম। একদিন দুদিন পরে আমরা বর্ডার ক্রস করে বৈষ্ণবপুর গেলাম। বৈষ্ণবপুর থানায় আমাদেরকে রিসিভ করলো। রিসিভ করে আমাদেরকে ইন্ডিয়া 1 নম্বর সেক্টরের সেখানে আমরা যেদিন গেছি সেখানে সেবাল একুশের একটা অনুষ্ঠান ছিল। সেবাল একুশের নতুন বিয়ে হয়েছে, মাত্র অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানের মধ্যে আমরা উপভোগ করলাম। আমরা টায়ার্ড ছিলাম, আমাদেরকে 2 দিন রেখে তারপর আমাদেরকে আর্মি ক্যাম্পে নিয়ে গেল ট্রেনিং দেওয়ার জন্য। আর্মি ক্যাম্প থেকে আমাদেরকে ভগাপা নামে এক ট্রেনিং সেন্টারে অনেক দূর, অন্তত 2 দিন রাস্তা যেতে হবে। 2 দিন দূরে আমাদেরকে ট্রাকে করে নিচ্ছে, বাসে না, ট্রাক করে। সেখানে আমাদেরকে রেগুলার আর্মস নিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়েছে, ফ্রন্ট গার্ডের জন্য ট্রেনিং দিয়েছে। সব ট্রেনিং শেষ করে
আমরা 25 দিন ট্রেনিং আমরা করলাম। 25 দিন ট্রেনিং করে আমাকে সিলেক্ট করলো যে আমাকে ফ্রন্ট ফাইটের জন্য যেতে হবে। ফ্রন্ট ফাইটার যুদ্ধ। তখন আমার যে লোকগুলি আমি নিয়েছিলাম, তখন আমি সেখানকার ট্রেনিং সেন্টারও আমি প্লাটুন ডেপুটি কমান্ডার ছিলাম। একজন আমি হিন্দি কম জানতাম, সেই কারণে আমার একজন প্লাটুন ডেপুটি কমান্ডার ছিল হিন্দু বন্ধু। তার বাড়ি হলো ফরিদপুরি। তো সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে ট্রেনিং সমাপ্ত করে 25 দিন কোর্স সমাপ্ত করে যখন আমাকে ফ্রন্ট ফাইটে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে প্রস্তাব দিল, সবাই কান্নাকাটি করা শুরু করলো, আপনি চলে গেলে আমরা কি করবো। আমি অনেক বুঝে আসি। তখন ক্যাম্পের ইনচার্জ ছিল মেজর গুরুবচন সিংকে আমি অনুরোধ করে তাকে বুঝাইলাম। বোঝানোর পরে আমাকে রেহাই দিয়ে আমাদেরকে আর্মি ক্যাম্পে নিয়ে আসলো। আর্মি ক্যাম্পে এসে আমাদেরকে নতুন বড় বড় পেটি নিয়ে অস্ত্র আনি দিল। সেগুলি ওই পেটি থেকে বের করে সবগুলি গ্রিস এগুলি ওয়াশ করে তারপরে আমাদের গ্রুপ নম্বর দিল, আমাদেরকে পাঠিয়ে দিল। আমাদের গ্রুপ নম্বর 176 নম্বর হলো আমাদের গ্রুপ নম্বর। তখন আমরা আর্মস নিয়ে আসার সময় আমাদেরকে বিদায় দিল আমাদের ডক্টর ফয়েজ এমপি, সালে ভাই তখন সাব সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে মান্নান সাহেব, ডক্টর মান্নান সাহেব আমাদেরকে বিদায় দিল। তারপরে আমরা একসাথে আমাদের গ্রুপের 17 জন, তারপরে প্রফেসর শহীদের গ্রুপে ছিল প্রায় 20 জন মতো। তারপরে আমরা একসাথে আমরা শুরু করি। এটা প্রথমেই আমরা নোয়াখালী ঢুকিয়া সুইস কোম্পানির কাছাকাছি আস্তে আস্তে হঠাৎ করে পাঞ্জাবিরা আমাদের আসার টের পেয়ে একটা গ্রেনেড নিক্ষেপ করলো। গ্রেনেড নিক্ষেপ করে সুইস সাহেবের একটা মুক্তিযুদ্ধ বাম পাশের আছে, এটা সিঁড়ি। তখন আমরা দেনান্দিয়ার অন্যান্য সবাইকে রেখে আমি 5 জনকে নিয়ে তখন দেনান্দিয়ার ট্রোলিং করে পাহাড় থেকে নিচে নামলাম। নাঙ্গা তাদের উপরে আক্রমণ শুরু করলাম। আক্রমণ যখন গুলি করা শুরু করছে তখন তারা পালিয়ে গেছে, 2-3 জন গুলি রাখছে, এগুলো পড়ে গেছে। বাদ বাকি গাড়ি সহ আমরা সবগুলিকে ওখানে রাখিয়া আমরা আবার পাহাড়ের ভিতর দিয়ে আমরা ফটিকছড়ি আসলাম। ফটিকছড়ি এসে ফিরে প্রথম অপারেশন যাত্রা শুরু। প্রথম আসা ফিরামে একটা রেঞ্জ অফিস আছে, সেই রেঞ্জ অফিসের মধ্যে আমরা অপেক্ষা করলাম। খিদে লাগছে খুব বেশি, ঘুরে 7-8টা বাজছে। তখন আমি আমার গ্রুপের তাহেরউদ্দিন এবং অত্যন্ত বেদনাদায়ক কথা না বললে নয় যে তাহেরউদ্দিন, তারপরে আরেকজন ছেলেকে দিয়া এই যে খিরামের কিছু দূর মাল 2 হাঁটলে একটা বাজার আমরা খবর পেয়েছি, কিছু খানা পাওয়া যায় কিনা, তাদেরকে পাঠাচ্ছি। তারা সেই দিক দিয়ে অস্ত্রগুলি আমাদের কাছে আছে, তারা খালি হাতে গেছে, খালি হাতে পালিয়ে আসছে, আর ব্যাক করেন। দুর্ভাগ্যজনক চলে গেছে। তার দিনের একটা আসলা ছিল, তারপরে আরেকজন ছেলে ছিল, তারও একটা রাইফেল ছিল। এগুলি একটা রঞ্জন আলী নিত, আরেকজন নুরুল আমিন আজলা মারা গেছে আমাদের তাদেরকে 2 জন অস্ত্র বহন করতে হচ্ছে। শেষ পর্যন্ত সেখান থেকে আমরা কুদালিয়া সাহাবানা ক্রস করার সময় সেখানে পাঞ্জাবিদের গাড়ির ইয়াতে তেল নেওয়ার জন্য খাপ থেকে গাড়ি আসতেছে। তখন আমরা করলাম কি এক্সপ্লোজিভ দিয়া ওই যে চা বাগানের মধ্যে বড় বড় কতগুলি সুন্দর গাছ থাকে, এই গাছের মধ্যে এক্সপ্লোজিভ ফিট করে তারপরে গাছকে রোডের ফেলালাম, ব্যারিকেড সৃষ্টি করে সেখানে পাঞ্জাবি যারা আসতে না করে তাদের সাথে প্রথমে সেখানে যে সমস্ত গাড়িগুলি আসছিল আমরা যখন গাছপালা থেকে খবর পাচ্ছি তারা বের করেছে। সেখান থেকে এসে আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে রাজাকার যারা পাহারা ছিল তাদেরকেও আমরা সারেন্ডার করাইলাম। সেখান থেকে ভান্ডাচুরি একটা ঘাট আছে, ঘাট পার হইয়া সেনবাড়িতে আমরা ক্যাম্প করলাম গোয়ালখালী। সেখানে এসে যখন আবার পাঞ্জাবিরা যখন কর্ণফুলি দিয়ে তাদের ইয়া নিয়ে ওই কাঁপতে যাচ্ছে, তখন আমরা কর্ণফুলি নদীর মধ্যে ব্যারিকেড দিয়ে
সেখানে একটা জাহাজ, তেলের জাহাজ। আপনারা মোট কতজন ছিলেন তখন? তখন আমরা, আমাদের গ্রুপ আমরা 17 জন ছিলাম, আর অন্যান্য গ্রুপ তখন তখন তারা নেয় নাই। আমি তখন এই অপারেশনটা শেষ করে তখন খবর পেলাম আমরা 2020-এর মধ্যে এদিক দিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সাথে তখন যুদ্ধ হচ্ছে। আমি সবাইকে এখানে রাখিয়া, পোয়ালখালী রাখিয়া আমরা 6 জন, আক্তার, নুরুল আমিন, আমি, তারপরে আর 2 জন, একজন সন্তোষ, মাস্টার সন্তোষ, আর একজন চকরিয়ার আক্তার, সবাই মিলে আমরা একটা লেঞ্জি নিলাম, 2টা মাইসেলার নিলাম, আমার হাতে একটা, আমার কাঁধে একটা স্ট্যান্ড গান, একটা পিস্তল, এগুলি নিয়ে আমরা তখন সেখানে যাইয়া একদিনের রাত তাদের সাথে ফাইট করার পরে এরা আপনাদের সাথে অন্যান্য এখানে সবাই প্রায় 102 মুক্তিযোদ্ধা। তারপরে আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে যাইয়া তারপরে গেলাম বাঁশখালী থানা অপারেশনের জন্য। বাঁশখালী থানা তখন কোন মাস আপনাকে মনে করে? তখন আমরা তখন আস্তে আস্তে তো প্রায় নভেম্বরে পড়ে গেছি। আমরা নভেম্বরের শেষ দিকে আমরা সকরিয়া এসে সব জায়গায় অপারেশন করে আমরা তখনকার মুসলিম লীগের একজন নেতা ছিল, তাকে পায়খানার ভিতর থেকে ধরে নিয়ে আসছিলাম, সব অস্ত্র শস্ত্র নিয়ে আমি ক্যাম্প করছিলাম ইয়ার মধ্যে। আপনাদের সহকারী যারা ওদের মধ্যে কেউ কি মারা গেছে? না, আমার শুধু একজনই গ্রেনেড, গ্রেনেড মারছিল, ওই গ্রেনেডের কারণে তার এক সাইড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, সেই পরবর্তীতে যে সে মারা গেছে। তো আমরা আরো কিছু আমরা অপারেশন করেছিলাম, যে অপারেশন গুলি আমাকে আমি ভুলে গেছিলাম, সেগুলি বলা যায়নি। আমরা চিটাগাংয়ের মধ্যে ওই ফটিকছড়ি রোশনগিরি হাই স্কুলে আশেপাশে আমরা অপারেশন করছিলাম। সেখানে আরেকজন আমাদের বন্ধু ইসুফ নামে একজন মুক্তিযুদ্ধ আছে হারমানের, তাকে সেখানে আমরা দেখা পেয়েছিলাম। কামাল ভাই, ডিসেম্বর তো তখন ঘনিয়ে আসছে, স্বাধীনতার দিনে ঘনিয়ে আসছিল বিজয়ের পাশে করে। তখন ডিসেম্বরে আপনি কি তখন কক্সবাজার থেকে এসেছিলেন নাকি? আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে এখানে যখন ইন্ডিয়ান আর্মি ঢুকে গেল, আমরা ইন্ডিয়ান আর্মি একটা গ্রুপ ওদিকে গেল, আমাদের ওদিকে আমাদের ওরা অন্য কিছু না করে আগে আমাদের আর্মস গুলি নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমি আর্মস সরা ফেলছি, নিতে পারে না, একটা কিছু আর্মস রেখে বাদ বাকি আর্মস নিয়ে আমরা আসা কক্সবাজার মুক্ত হলো 12 তারিখ মুক্ত। এই কথাটা সঠিক নয়। কক্সবাজার হলো পাঞ্জাবিরা চলে গেছে খালি কক্সবাজার খালি, এখানে ক্যাপ্টেন সুবান তারা ছিল রামুতে, এবং এরা এসে এখানে সবগুলি মুক্ত করে এরা গাড়ি ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে ওরা যখন ইয়ার দিকে চলে গেল, উখিয়ার দিকে চলে গেল, 12 তারিখের দিকে আমাদের আওয়ামী লীগ নেতারা ভার্মা থেকে আয়শা কামাল হোসেন চৌধুরী নিজের মুক্তিযোদ্ধা দাবি করার জন্য একটা পতাকা উঠাইল। আমরা যতটুকু জানি, আমরা তখন ছোট ছিলাম যখন মিত্রবাহিনী প্রথম সেলিং করে 7 তারিখে 8 তারিখ, কিন্তু 9 তারিখ থেকে বাইরে কক্সবাজার থেকে পালিয়ে যাওয়া, 10 তারিখ 11 তারিখের দিকে সবাই চলে যায়। আমরা তখন রাত্রে আমাদের বাড়িটা ছিল রাস্তার পাশে, আমরা কিন্তু শুনতাম যে হানাদার বাহিনীরা ছিল। আর্মিরা যখন ইন্ডিয়ান ফোর্স যখন সেলিং করলো প্রথমে কক্সবাজার এয়ারপোর্টে, তার 2 দিন পর থেকে যাওয়া শুরু করলো। অলমোস্ট তখন কিন্তু 12 তারিখ কোনো পাক বাহিনী ছিল না। এখানে একটা কথা আছে, আমরা আইসিয়া রাব্বান ভাই, সেটা রাসেল ইউসুফ সহ আমার গ্রুপ সহ আমাদের কিছু গ্রুপ মালয়েশিয়া ক্যাম্পে গেল, আমরা একটা গ্রুপ এখানে গিয়ে ক্যাম্প করলাম। কোথায়? সিবিস রেস্ট, সিবিস একটা ইয়া করে আমরা ক্যাম্প করে চেয়ারম্যান আমরা কক্সবাজার জেলা বিহারি যতগুলি পিস কমিটির আর্মস কাউন্সিল সবগুলো আমরা রিকভারি করছি। কামাল ভাই, আপনারা যখন এসেছিলেন 70 রেস্ট, ওইখানে আমরা শুনলাম অনেক অত্যাচার হতো। আপনারা কি ধরনের কোনো কিছু কি দেখেছেন? মানুষকে মারা হতো, আমরা এসে জানতে পারলাম। আজকে আমাদের যিনি ডেপুটি কমান্ডার শাহজাহানের পিতা ছিল জিয়াউর খানের একজন সিপাহী, তিনি যুদ্ধকালীন সমাজ সিপাহী হিসাবে সেখানে দায়িত্বরত ছিলেন। আমাদের যে মুক্তিযোদ্ধারা যাদেরকে আনছে তাদেরকে
পাহারা দিয়ে সেখানে জেলখানে রেখেছেন, উনি রেগুলার চাকরি করেছেন সেখানে। আমাদের ভাই শাহজাহান সাহেব সেখানে বাবার সাথে ছিলেন, কোথায় যুদ্ধ করছে সেটাও আমি জানি না। আচ্ছা, আমি বলতে চাই না। আমরা যাবো না, কারণ আমরা জানি যে এই যুদ্ধে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকে সহযোগিতা করেছিল, আমরা তাদেরকে সম্মাননা জানাই। আপনাকে আমি একটা কথা বলতে চাই, মুক্তিযোদ্ধার মধ্যে যারা মুক্তিযোদ্ধা, দেশের মুক্তির জন্য, দেশ স্বাধীনতার জন্য যারা চিন্তা করেছে, দোয়া করেছে, তারা একরকম মুক্তিযোদ্ধা। যারা সহযোগিতা করেছে তারা অস্ত্রের সম্মুখ যুদ্ধ করেছে, আজকে যদি যারা সম্মুখ যুদ্ধে নিজের জীবন দেওয়ার জন্য গেছে, তাদের সাথে যদি আরেকজন যদি এটা যাতে সমকক্ষ হওয়ার জন্য যদি প্রতিযোগিতা করে, এটা খুব দুর্ভাগ্যজনক। আশা করি যে এই রকম প্রতিযোগিতাগুলো বাদ দিয়া প্রকৃত অর্থে যে যে সম্মানের অধিকারী তাকে সেই সম্মান দেওয়া দরকার। আমরা যে উদ্দেশ্যে, আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমরা এদেশ স্বাধীন করব, এদেশে ভাবানে আদমজি আর জন্ম হবে না, এখানে হাজার কোটি টাকার কোটিপতি জন্ম হবে না, এদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটা শোষণহীন সমাজ, যেখানে দারিদ্র থাকবে না, ক্ষুধা থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না। আমরা এগুলি চেয়েছিলাম। দুর্ভাগ্য হলো সত্য, আজকে 42 বছরের মাথায় এসে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমরা কোনোদিন আবার এই যুদ্ধের অপরাধীরা এই দেশে শাসন করবে, যুদ্ধ অপরাধীরা আবার নতুন করে মুক্তিযোদ্ধা এবং মানুষকে আবার হত্যা করবে, এটা আমরা কোনদিন আশা করি না। আর কে অত্যন্ত দুঃখের বিষয় যে এই দেশে আবার যুদ্ধ অপরাধীরা আবার তাদের অপতৎপরতা শুরু করেছে। 70 71 পরবর্তী যারা প্রজন্ম, যারা এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদেরকে বলবো, আমরা সঠিক মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছে, আপনারা নিশ্চয়ই জীবনের বাজি রেখে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন শত্রু সেনার বিরুদ্ধে, তখন আপনি বলতে মারাও যেতে পারতেন, আসছেন। এখন ওদের উদ্দেশ্যে আপনার কোনো সংক্ষেপে? আমার নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক সাগর রক্তের বিনিময়ে, 3 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভুলভুলির স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু মানুষের মুক্তি আমরা অর্জন করতে পারিনি। আমি নতুন প্রজন্মের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আপনারা, আমরা যারা দেশের মানুষের মুক্তি আনতে পারিনি, আমাদের যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছেন, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে আপনারা আমাদের সমাপ্ত কাজগুলি সমাপ্ত করবেন। নতুন প্রজন্মের কাছে আমার এই আহ্বান থাকবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের বীর মুক্তিযোদ্ধা SM কামাল উদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতা বিজয় কারো দান বা কারো অনুগ্রহের প্রাপ্তি নয়, এটা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, লাখো শহীদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা। কামাল ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি। আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা লাল সবুজের পতাকা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে মুক্তির জন্য আমাদেরকে আরো একটা নতুন মুক্তিযুদ্ধে আমাদেরকে শরীক হতে হবে, তার অর্থনৈতিক মুক্তি এবং খোলা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে যারা নতুন প্রজন্ম, আপনারা এগিয়ে আসবেন এই দেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমি আবারও কামাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান ডিসেম্বর মাস ব্যাপী চলবে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আশা করি আমাদের যারা বীর যারা সেনানী ছিল, যারা মুক্তিযুদ্ধে যাদের জান বাজি রেখে যারা শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের কিছু স্মৃতি কথা, তাদের কিছু অনুভূতি, তাদের কিছু চাওয়া পাওয়া বেদনা, এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আবার আগামীকাল হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।